নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত ঐতিহাসিক মাজদার হোসেন মামলার কথা আমরা কমবেশি সবাই শুনেছি। প্রায় ৩০ বছর আগে দায়ের হওয়া এই মামলাটি বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে অন্যতম আলোচিত মামলা। দর্শক, আজ আমরা আলোচনা করব এই মামলার আদ্যোপান্ত আর জানব সেই পেছনের গল্প। কেন স্বয়ং বিচারকরাই তাদের দাবি আদায়ের জন্য হাইকোর্টে রিট পিটিশন করতে বাধ্য হয়েছিলেন। তবে প্রথমেই জেনে নেই বিচার বিভাগ পৃথকীকরণ বলতে কি বোঝায়। একটি আধুনিক রাষ্ট্রের ৩ অঙ্গ: আইন বিভাগ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগকে এমন স্বাধীনতা দিতে হবে যাতে তারা জাতীয় সংসদ অর্থাৎ আইন বিভাগ এবং সরকারের নির্বাহী বিভাগের প্রভাব ছাড়াই স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতে পারে। এই প্রক্রিয়াকেই বলা হয় বিচার বিভাগ পৃথকীকরণ। আমাদের বিচার বিভাগ মূলত দুটি স্তরে সাজানো: উচ্চতর আদালত সুপ্রিম কোর্ট, অধীনস্থ আদালত যাকে ইংরেজিতে বলে সাবঅর্ডিনেট কোর্ট। সংবিধান প্রণয়নের সময় থেকেই বিচারক নিয়োগ ও বাজেট প্রণয়ন ছাড়া উচ্চতর আদালত ছিল পৃথক, কিন্তু অধস্তন আদালতের ক্ষেত্রে নির্বাহী বিভাগের প্রভাব ছিল উল্লেখযোগ্য, যেমন নিয়োগ, পদায়ন, পদোন্নতি ও শৃঙ্খলা বিধি ইত্যাদি। এই কারণে সম্পূর্ণ বিচার বিভাগকে পৃথকীকরণ ছিল একান্ত প্রয়োজনীয়। এই ঐতিহাসিক মামলার বাদী ছিলেন সাবেক জেলা জজ মাজদার হোসেন, যার নামানুসারেই মামলাটি পরিচিতি পায়। ১৯৯৫ সালের নভেম্বর মাস মাজদার হোসেন আরও ৪৪১ জন দেওয়ানি আদালতের বিচারকের প্রতিনিধিত্ব করে রিট পিটিশন নং ২৪২৪/৯৫ দায়ের করেন। তখন নির্বাহী বিভাগের হস্তক্ষেপের পাশাপাশি এক বেতন বৈষম্য বিচারকদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করে। ১৯৯৪ সালে সব ক্যাডারের সঙ্গে বিচারকদের বেতনও এক ধাপ উন্নীত করা হলেও কয়েকদিনের মধ্যে দেখা গেল সব ক্যাডারের উন্নীত বেতন বহাল থাকলেও বিচারকদের বেতন স্কেল এক ধাপ কমিয়ে দেওয়া হয়েছে। এই অন্যায়ের প্রতিবাদে অনেক বিচারক বেতন নেওয়া বন্ধ করে দেন। সেই সময় জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব ছিলেন মাজদার হোসেন। অ্যাসোসিয়েশনের সভা ও আইনজীবীদের পরামর্শে মামলাটি শুধু বেতন বৈষম্যে সীমাবদ্ধ না রেখে বিচার বিভাগের স্বকীয়তা ও জনস্বার্থ রক্ষার দাবিতে দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয়। এভাবে শুরু হয় ঐতিহাসিক মাজদার হোসেন মামলা। এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন ৪ জন আইনজীবী: এম আমির উল ইসলাম, ব্যারিস্টার মইনুল হোসেন, ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার সৈয়দ ইমতিয়াজ আহমেদ। চলুন এবার সংক্ষেপে দেখে নেই কি ছিল এই মামলার রিটের দাবিগুলো। ১. জুডিশিয়াল সার্ভিসকে ১৯৮০ সালের বাংলাদেশ সিভিল সার্ভিস আদেশের অধীনে অন্তর্ভুক্তকরণ সংবিধান বহির্ভূত। ২. সংবিধানে বিচার বিভাগ পৃথক করাই আছে, হাইকোর্ট বিভাগ যেন এই মর্মে একটি ঘোষণা প্রদান করেন। ৩. বিচারকদের নিয়োগ ও চাকুরির শর্তাবলী সংক্রান্ত বিধিগুলো প্রশাসনের অন্যান্য ক্যাডারের মতো সংবিধানের ১৩৩ অনুচ্ছেদের আওতায় প্রণীত হবে না, বরং সেগুলো প্রণীত হবে ১১৫ ও ১১৬ অনুচ্ছেদের অধীনে, আর এই বিধিগুলো প্রণয়ন করবেন রাষ্ট্রপতি। ৪. বিচারক ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিয়োগের জন্য একটি স্বাধীন সার্ভিস কমিশন এবং বিচারকদের বেতন ভাতাদি নির্ধারণের জন্য প্রতিষ্ঠা করতে হবে একটি স্বাধীন বেতন কমিশন। মামলাটি এক কথায় বলা যায় মাজদার হোসেন বনাম রাষ্ট্র। ১৯৯৬ সালের ১৩ জুন শুরু হয় শুনানি। দীর্ঘ প্রক্রিয়ার পর হাইকোর্ট বিভাগ ১৯৯৭ সালের ৭ই মে রায় দেন। তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার, যাদের রাজনৈতিক শিকড় গাঁথা ছিল ফ্যাসিবাদে। রায়টি নীতিগতভাবে তাদের বিপরীত হয়। সরকারের পক্ষে তৎকালীন অর্থসচিব দেওয়ানি আপিল নং ৭৯/১৯৯৯ দায়ের করেন। আপিল বিভাগ ১৯৯৯ সালের ২ ডিসেম্বর হাইকোর্টের রায় পর্যালোচনা করে বিচারকদের যৌক্তিক দাবির পক্ষে রায় দেন এবং সরকারের আপিল খারিজ করে দেন। সাথে বিচার বিভাগ পৃথকীকরণের জন্য ১২ দফা নির্দেশনা জারি করেন। সরকার এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করলেও ২০০১ সালের ২১শে জুন সেটিও খারিজ হয়। ফলে ব্যর্থ হয় সরকারের সব প্রচেষ্টা। তবে এই কর্তৃত্ববাদী সরকার তার শাসনামলে রায়ের বাস্তবায়ন প্রক্রিয়া হতে দেয়নি। অবশেষে পরবর্তী নির্বাচিত বিএনপি সরকার ২০০৪ সাল থেকে ২০০৬ সালের মধ্যে বিচার বিভাগ সংক্রান্ত ৪টি বিধিমালা প্রণয়ন করেন। তাদের শাসনামল শেষ হওয়ার পর ২০০৭ সালে
তত্ত্বাবধায়ক সরকার সংশোধিত 4টি নতুন বিধিমালা জারি করে। একই বছরের ফেব্রুয়ারিতে জারি হয় ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশ, যা কাঠামোগত সংস্কারের মাধ্যমে ধাপে ধাপে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ পৃথক করে। সব প্রক্রিয়া সম্পূর্ণ করে 2007 সালের 1 নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক ঘোষণা করা হয়। সেই থেকে প্রতি বছর 1 নভেম্বর পালন করা হয় বিচার বিভাগ পৃথকীকরণ দিবস হিসেবে। 2009 সালে সরকার ফৌজদারি কার্যবিধি সংশোধন করা হয়, যা এই মামলার রায়ের বাস্তবায়ন হিসেবে গণ্য হয়। তবে এত দীর্ঘ সময় পেরিয়েও 12 দফা নির্দেশনার মধ্যে কার্যকর হয়েছিল মাত্র একটি, তাও শুধু কাগজে কলমে। বাস্তবে বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে সীমাবদ্ধ হয়েছে তা বিগত 16 বছরের ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনামলে স্পষ্টভাবে প্রতীয়মান। দর্শক, এবার সংক্ষেপে জেনে নেই আপিল বিভাগের 12 দফা নির্দেশনার মূল কথা। জুডিশিয়াল সার্ভিস হবে একটি পৃথক ও স্বতন্ত্র সার্ভিস। এর উদ্দেশ্য গঠন করতে হবে জুডিশিয়াল সার্ভিস কমিশন, যা বিচারক নিয়োগের দায়িত্ব নেবে। পাশাপাশি গঠন হবে পৃথক জুডিশিয়াল পে কমিশন বিচারকদের বেতন ভাতা নির্ধারণের জন্য। আর সংবিধানের 115 অনুচ্ছেদ কার্যকর করতে 111 অনুচ্ছেদের অধীনে বিচারক ও বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের পদায়ন, পদোন্নতি, ছুটি, স্থগিত, শৃঙ্খলা, বেতন, ভাতা, পেনশন ও চাকরির অন্যান্য শর্তাবলী সংক্রান্ত বিধিমালা জারি করার নির্দেশও দেওয়া হয় সরকারকে। এবার মনে করিয়ে দেই আরেক আলোচিত নাম, প্রধান বিচারপতি এস.কে. সিনহা, যিনি পড়েছিলেন দখলদার আওয়ামী লীগ সরকারের রোষানলে। আর সেই বিরোধের সূচনা হয়েছিল এই বিখ্যাত মাজদার হোসেন মামলাকে ঘিরেই। 1999 সালের 12 দফা নির্দেশনার মধ্যে একটি ছিল অধস্তন আদালতের জন্য পৃথক শৃঙ্খলা বিধি প্রণয়ন। 2016 সালে আইন মন্ত্রণালয় সরকারি কর্মচারী বিধির অনুরূপ খসড়া পাঠালে এস.কে. সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ তা প্রত্যাখ্যান করে। এদিকে বিধিমালা নিয়ে টানাপোড়েন চলাকালে আসে ষোড়শ সংশোধনী বাতিলের রায়, যা সরকারকে রীতিমতো চাপে ফেলে। এই দুই ইস্যুতে অবস্থান নেওয়ার পর 2017 সালের অক্টোবরে তাকে অসুস্থ বানানোর নাটক সাজায় এবং তাকে দেশত্যাগে বাধ্য করে তৎকালীন সরকার। পরে সরকার নিজস্ব মনোনীত ব্যক্তিদের দায়িত্ব প্রদান করে। এরপর 2017 সালের 11 ডিসেম্বর গেজেট এবং 2018 সালের 3 জানুয়ারি আপিল বিভাগ সেই বিধিমালা অনুমোদনের আদেশ দেন, যা ন্যায়নিষ্ঠ বিচারকদের সন্তুষ্ট করতে ব্যর্থ হয়। শেখ হাসিনা এখন ক্ষমতাচ্যুত, এমনকি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিজেই আসামির কাঠগড়ায়। এই মুহূর্তটাই বিচার ব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার উপযুক্ত সময়। এর ফলশ্রুতিতেই 2025 সালের জুনে 8 জন আইনজীবী 2018 সালের ওই আদেশের পুনর্বিবেচনার আবেদন করেন। অবশেষে মাজদার হোসেন মামলার রায় ও সংবিধানের আলোকে জুলাই 2025-এ জারি হয় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস গঠন বিধিমালা 2025, যার মাধ্যমে বিচারিক পদ সৃষ্টির ক্ষমতা আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত হয়। নতুন বাংলাদেশে আমাদের বিশ্বাস, বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন ও স্বচ্ছ। একই আশায় দিন কাটাচ্ছেন অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ মাজদার হোসেনও। আশা করছি আগামী নির্বাচিত সরকার আমাদের সেই বহু প্রতীক্ষিত স্বাধীন বিচার বিভাগ উপহার দেবেন। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। এই ধরনের বিশ্লেষণধর্মী ভিডিও পেতে নেক্সট ভিডিওর সাথে থাকুন। ধন্যবাদ।